সেই বক্তব্যের সঙ্গে ষড়যন্ত্রের আপনার কানেকশন এবং পূর্ববর্তী বক্তারা অনেকেই আপনারা ভারতের উপরে আপনার ভারত আমাদেরকে যে আধিপত্যবাদ বিস্তার করে আমাদের যে ক্ষতি সাধনগুলি করেছেন সেগুলি আপনারা আলোচনা করেছেন। এটাও আলোচনা করেছেন যে ভারতেও তো সংখ্যালঘুরা মানে মুসলমানরা আপনার নিপীড়িত হচ্ছে, সে সম্বন্ধে তুলসী কাবাট কেন কিছু বলল না? তুলসী কাবাট কেন আমার দেশে বাংলাদেশে আপনার সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এই কথাটা তুলল? তা আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, এবং আপনারা সবাই জানেন এটা আমাদের নিজেদের রিয়েল লাইফ পার্সোনাল লাইফেও ঘটে। বিশেষ করে আপনার আন্তর্জাতিক ক্ষেত্রে কখনোই আপনার আদর্শ বা নীতির দ্বারা পরিচালিত হয় না। এটা পরিচালিত হয় এক একটা দেশের নিজের স্বার্থ, নিরাপত্তা এই সমস্তের দ্বারা। আদর্শ বা নীতির কিন্তু কোনো স্থান সেরকম ভাবে নাই আন্তর্জাতিক রাজনীতিতে। সুতরাং তুলসী কাবাট যখন আমাদের দেশের সংখ্যালঘুদের কথা বলেন, এটা অবশ্যই একটা রাজনৈতিক বক্তব্য। এখানে কিন্তু দরদ যে মুসলমানরা হিন্দুরা এখানে নির্যাতিত হচ্ছে দেখে ওনার প্রাণ ফেটে যাচ্ছে এমন কোনো ব্যাপার নয়। যেরকম আমেরিকা খুবই ওয়ারিড চীনে কেন উইগুর মুসলমানদের উপরে আপনার নির্যাতন হয়, অথচ মিডল ইস্টে কি হচ্ছে। সুতরাং এইটা বলে আমি বলবো যে অবশ্যই এখানে ষড়যন্ত্রের গন্ধ আছে। তো এই ষড়যন্ত্রটা কেন করছে, কারা করছে বাংলাদেশের বিরুদ্ধে? বাংলাদেশ এখন একটা, আমাদের বগুড়াতে একটা কথা আছে, আমার মনে হয় এটা বাংলাতেও আছে জায়গায়, মানকে চিপা। মানকে চিপা বলে একটা কথা আছে না, দ্যাট ইউ আর সো কর্নার্ড that you don't know which way to turn. বাংলাদেশের পিঠ কিন্তু এখন দেওয়ালে থেকে গেছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র দুটার মধ্যেই বাংলাদেশ পড়ে গেছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রটা পূর্ববর্তী একজন কিছুটা বলেছেন, কাজ করেছে, সেটা হলো ভূ রাজনীতিক আপনার যে অবস্থান বাংলাদেশের। ভূ রাজনীতিক অবস্থানে আপনার চীনকে, আমি খুব সংক্ষেপে বলবো, চীনকে ঠেকানোর জন্য যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা যেটা নিয়েছে আমেরিকা, এবং বহু বছর আগে তারা যে বার্মা অ্যাক্টটা আপনার অ্যাডপ্ট করেছিল, সেইটার অংশ হিসাবে কিন্তু আমেরিকানদের প্রেজেন্স এখানে। এবং আমেরিকার এই চীনকে ঠেকানোর যে কৌশল, সেই কৌশলের সবচেয়ে বড় পার্টনার হলো ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ারও এখানে স্বার্থ জড়িত। ইন্ডিয়ার সঙ্গে ভারতের বহুবিধ সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা আছে তাদের বর্ডার কনফ্লিক্ট। কোনো দেশের মধ্যে যখন কোনো সীমান্ত নিয়ে ঝগড়া থাকে, সেটা হলো সবচেয়ে জটিল সমস্যা। সেই সমস্যার সমাধান কিন্তু খুব কঠিন। এবং এই সীমান্ত নিয়ে ইন্ডিয়া এবং চীন একবার যুদ্ধ করেছে 1962-তে। এছাড়া প্রায়ই তাদের বর্ডারে, ইন্দো চীন বর্ডারে প্রায় আমরা দেখি, যেটাকে আমরা বলি আপনার ঠিক যুদ্ধ নয় বাট ক্ল্যাশেস, এটা দেখতে পাই। তো সুতরাং ভারত কিন্তু আমেরিকার একজন পার্টনার, এবং এই চীনকে আপনার কন্টেইন করতে হলে বাংলাদেশকে কবজা করাটা একটা দরকার। ভারতের দরকার দুইটা কারণে। ভারত যে শুধু চীনকে আপনার কবজা করতে চায় তা না, ভারত বাংলাদেশকে কবজা করতে চায় কারণ ভারত মনে করে যে বাংলাদেশকে যদি আমরা কবজা করতে না পারি, তাহলে আমাদের যে বৃহৎ উদ্দেশ্য আছে ইন্ডিয়ান ওশনে এবং বে অফ বেঙ্গলে, সেটা সম্ভব হবে না। সেই জন্য ভারত আপনার এমন একটা সরকার এই দেশে প্রতিষ্ঠিত করতে চায় যে সরকারটা ভারতের এই স্বার্থগুলি উদ্ধার করে দেবে।
শেখ হাসিনার সরকার, যিনি পালিয়ে গেছেন, তিনি বাংলাদেশকে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেছেন এবং সেই সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী এবং সবচেয়ে বড় ট্রেইটার। বিপ্লবের পরে যদি এই বেঙ্গলের কোনো ট্রেইটার থেকে থাকে সেটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনা আপনার এই দেশের উপর দিয়ে আপনার করিডোর দিয়েছে ট্রানজিটের নামে। সেই করিডোর যদি কি দুই একটার কথা আমি বলবো, আপনার আগরতলা থেকে রেল লাইন প্রস্তুত অলমোস্ট হয়ে গেছে আখাউড়া পর্যন্ত। সেখান থেকে তারা রেল রোডে চিটাগংয়ের সঙ্গে কানেক্টেড হবে, চিটাগং পোর্ট। তার মানে কি, ভারতের যে নর্থ ইস্ট স্টেটগুলি আছে, এই যে 7টা রাজ্য যাদেরকে 7 সিস্টার বলা হয়, আপনারা ম্যাপের দিকে দেখলেই তারা ওদের কোনো পোর্ট নাই, সুতরাং তাদের একটা পোর্ট দরকার। এখন এই যে রাস্তাটা করে দিল শেখ হাসিনা, এখন পালিয়ে যাওয়ার জন্য পুরোটা কমপ্লিট হয় নাই, আখাউড়া পর্যন্ত হয়েছে। এখন পর্যন্ত আপনার আখাউড়া থেকে চিটাগং পর্যন্ত হয় নাই, কানেক্টেড হয় নাই এখন পর্যন্ত। তো আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলির উপর নজর আছে ইন্ডিয়া। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলি তারা নর্থ ইস্টে নিয়ে যেতে চায় এবং ওখান থেকে গার্মেন্টস তৈরি করে এই পথটা দিয়ে চিটাগং দিয়ে তারা এটাকে এক্সপোর্ট করবে। এবং শেখ হাসিনার গভর্নমেন্ট অলরেডি চিটাগং পোর্টকে ব্যবহার করা, মংলা পোর্টকে ব্যবহার করা অনুমতি ভারতকে দিয়ে দিয়েছে। অনেক চুক্তি আছে যেগুলি আমরা জানি না, সিক্রেট চুক্তি। আর একটা করিডোর তারা দিয়েছে কলকাতা থেকে সরাসরি আপনার পদ্মা ব্রিজের পাশে যে রেল লাইনটা বসানোর প্ল্যান ছিল এবং এখনো করা হয়নি, সেই রেল লাইনটা দেখবেন আপনার ওটা ডাবল গেজেড মানে আপনি ওখান থেকে ভারী জিনিসপত্র আপনি ক্যারি করতে পারবেন। কলকাতা থেকে সরাসরি ট্রেন আগরতলা পর্যন্ত যাবে, যে রেল লাইনটা এখন পর্যন্ত তৈরি করতে পারেনি, কিন্তু চুক্তি করেছে শেখ হাসিনা। তার মানে যদি কোনো যুদ্ধ লাগে চীনের সঙ্গে ইন্ডিয়া, তাহলে এই রেল লাইনটা ব্যবহার করে তারা সরাসরি এখান থেকে অস্ত্রশস্ত্র, স্বর্ণ সবকিছু নিয়ে যেতে পারবে বাংলাদেশের উপর দিয়ে। আর একটা করিডোর শেখ হাসিনা দিতে চেয়েছে, এখন পর্যন্ত ম্যাটেরিয়ালাইজ করে নাই, সেটা হলো ইন্ডিয়ার যে একটা সেন্সিটিভ জায়গা আছে চিকেন নেক, ওই যে আপনার নর্থ ইস্টকে কানেক্ট করার আপনার রংপুরের উপরে যে জায়গাটা, ওইটাকে আপনার বাইপাস করে একটা রেল লাইন দেওয়ার চুক্তি শেখ হাসিনা করেছে। তো সুতরাং এবং সার্ভেলেন্স, সমস্ত বে অফ বেঙ্গলের পোস্টে আপনার সার্ভেলেন্স দেওয়া আছে ইন্ডিয়া। এই সার্ভেলেন্স স্টেশন হলো দিল্লিতে। তারা ওইখান থেকে বঙ্গোপসাগরে কোথায় কোন জাহাজ কোন দিকে যাচ্ছে সব কিছু মনিটর করতে পারবে। এটা চীনের এগেইনস্টে, মানে চীনের মুভমেন্টকে দেখার জন্য। প্লাস আপনার বঙ্গোপসাগরে যে আমাদের, যেটাকে আমরা ব্লু ইকোনমি বলি, বঙ্গোপসাগরের রিসোর্স আমরা কি করে উঠাবো সেগুলিও তারা মনিটর করবে। তো সুতরাং আপনার বাংলাদেশের যদি বলেন ষড়যন্ত্র কারা করেছে, সেটা ইন্ডিয়া এবং আমেরিকা করে নাই, করেছে আপনার দেশের লিডারই। আপনার দেশের একজন পলিটিক্যাল পার্টি যাদের এখনো লক্ষ লক্ষ লোক আপনার সাপোর্টার, তারা করেছে। এবং আমি অনেক সেমিনারে বলেছি যে ভারতকে গালাগালি করার আগে নিজেদেরকে গালাগালি করে, কারণ ভারত তো তার নিজের স্বার্থ দেখবেই, এটা প্রত্যেক দেশেই দেখে থাকে, ইন্টারন্যাশনাল এটা অ্যাকসেপ্টেড যে আমি আমার স্বার্থ দেখবো, স্বার্থ দেখতে হলে আমার যা করার আমি তাই করবো। তা আপনি কেন করলেন? আপনার সুশীল সমাজ কেন চুপ করে রইল? আপনার ইন্টালেকচুয়ালরা কেন লিখলো না যেটা আমাদের সার্বভৌমত্ব কেড়ে নিচ্ছে? আপনার নিজের দোষ ইন্ডিয়ার চাইতে। এখন সেকেন্ড ফেজটা বলি, ষড়যন্ত্র। আমাদের দেশের ভিতরে এখনো ষড়যন্ত্র হচ্ছে, শুধু যে বাইরে হচ্ছে তা না, যেটা
তুলসী গাবার্ডের বক্তব্যের সঙ্গে সংযুক্ত। তুলসী গাবার্ডের ইয়ে হলো যে আমাদের এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এটা তো আপনার একটা একটা এইরকম একটা স্টেটমেন্টের মানে হলো যে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে প্রফেসর ইউনূসের, সেই সরকারকে অস্থিতিশীল এবং আপনার অকার্যকর করার একটা উদ্দেশ্য। কারণ প্রফেসর ইউনূস আপনার যে সরকারটা ওনার এখন অনেকে ক্রিটিসাইজ করছেন ওনাকে দিস এন্ড দ্যাট, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রফেসর ইউনূস যদি 24 অভ্যুত্থানের পরে এসে আমাদের সামনে না দাঁড়াতে, তাহলে বাংলাদেশে ইন্ডিয়ান সোলজার ঢুকতো। সুতরাং যারা প্রফেসর ইউনূসকে ক্রিটিসাইজ করেন তারা ভেবে চিন্তা করবেন বলে আমি মনে করি। আর একটা কথা হলো যে আপনার এই যে দেশের ভিতরে ষড়যন্ত্র, এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের আপনার কার্যক্রম চলছে, জানেন তো আপনারা, তাই না? কারা করছে বলেন তো? আপনার দেশের লোকরাই করছে, তাই না? আপনার দেশের লোকরাই করছে। হাসনাত আব্দুল্লাহ তো ঠিকই বলেছে যে সেনানিবাসে বসে আওয়ামী লীগ পুনর্বাসনের রিহ্যাবিলিটেশনের কথা হচ্ছে, এটা তো অবশ্য স্বীকারও করেছে। যদিও সার্জিস দ্বিমত পোষণ করেছে আব্দুল্লাহর সঙ্গে, কিন্তু সার্জিসের আপনার স্ট্যাটাসটা যদি পড়ে দেখে, সার্জিস কিন্তু আব্দুল্লাহর সঙ্গে দ্বিমত পোষণ করে, সে ডিপ্লোম্যাটিক্যালি বলেছে। আব্দুল্লাহ বলেছে একেবারে সরাসরি, সেটাকে সফটেন করেছে, কারণ ছাত্র জনতার মুখোমুখি করতে চায় না সেনা সদস্যদের, সেই কারণে। কিন্তু এই কথা তো স্বীকার করেছে, সার্জিসও স্বীকার করেছে যে এই কথা আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে পূর্ণ রিফাইন্ড আওয়ামী লীগ, রিফাইন মানে আপনার ইসাবেলিজা চৌধুরী, শিরিন শারমিন, কেন তারা কি এই 15 বছরে আমাদের উপরে যে অত্যাচার, যে অন্যায়, ইন্ডিয়ার কাছে দেশব্যাপী, তারা কি এগুলির অংশ নয়? পুরোপুরি অংশ। তাদেরকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চাচ্ছে। আর বলছে ইন্ডিয়া, দেখেন আপনার বারবার খালি বলছেন নির্বাচন দাও, নির্বাচন দাও। কেন আমরা ইউনূসের সঙ্গে কথা বলবো না? কারণ সে অনির্বাচিত। তো ইউনূস যদি অনির্বাচিত হয়ে থাকে, শেখ হাসিনা কি নির্বাচিত ছিল? তো তার সঙ্গে তো তারা তিনটা ইলেকশন নিয়ে কাজ করেছে। এগুলি সবই পলিটা আমাদের বোঝা দরকার। আপনার পলিটিক্যাল পার্টিগুলি কি করছে? পলিটিক্যাল পার্টিগুলিকে বলছে না যে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই। ইনক্লুসিভ ইলেকশন মানে কি? আপনি আওয়ামী লীগকে ইলেকশন করবেন, তাই না? বিএনপির মতো পার্টি পর্যন্ত সেদিন বলেছে যে আমরা তাদেরকে বিরোধী দল হিসেবে চাই। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের মতো একাডেমিক তো অ্যাডভাইস পলিটিশিয়ানরা শোনে না। বিএনপি তো হয়তো একটা চান্স দেবে, কিন্তু আলটিমেটলি তারা আওয়ামী লীগ কি করে করবে, এটা একটা প্রয়। কিন্তু আমি বিএনপির লিডারের স্টেটমেন্ট শুনেছি যে আমরা 15 বছর ধরে স্ট্রাগল করছি, মৌলবাদীকে আনা উচিত না, মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলছেন। তাহলে আপনি কাকে দোষ দিবেন? তুলসী গাবার্ডকে নাকি আপনার নিজের দেশের লোককে? তুলসীরা আবার তো বলবেই তুলসী গাবার্ড আমেরিকার ইন্টারেস্ট দেখবে, এখানে ইন্ডিয়ার ইন্টারেস্ট, কারণ ইন্ডিয়া তার বন্ধু, সেই জন্য। আপনার দেশের লোকরাই তো আবার তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য ব্যস্ত হয়ে গেছে। যে আওয়ামী লীগ বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের জন্য আমি খুবই আওয়ামী লীগের প্রতি আপসেট, সেটা হলো আওয়ামী লীগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমি একজন শিক্ষাবিদ, আমি জানি যে একটা জাতির স্তম্ভ মানে প্রসপারিটি, দাঁড়িয়ে থাকার স্তম্ভ, ওয়ান অফ দি বিগেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্তম্ভ হলো এডুকেশন। সেইটাকে সে ধ্বংস করে দিয়ে গেছে। সে ধ্বংস করে দিয়েছে বুদ্ধিমত্তার চর্চা। আমাদের ইউনিভার্সিটির টিচারদেরকে কথা বলতে দেয় নাই, লিখতে দেয় নাই। আমি যে কয়টা আর্টিকেল লিখেছি শেখ হাসিনার রিজিউমকে ক্রিটিসাইজ করে, যে এখন দেশ
ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে, ততবার আমাকে ফোনে ধমকি দেওয়া হয়েছে। আমাকে কথা বলা হয়েছে, আপনি নরম ভাষায়, আপনি এখন বয়স হয়েছে, নাতিপুতি নিয়ে থাকেন, কি সমস্ত কথা বলেন, কি সমস্ত লেখেন, এইভাবে বুদ্ধিমত্তার চর্চাকে নষ্ট করে দিয়েছে, একটা জাতিকে পঙ্গু করে দিয়েছে। এখান থেকে আমরা কি করে উঠে আসবো আমি জানি না, তবে 24শে জুলাই আমাকে আশা দিয়েছে। এই নতুন ছাত্র যারা দাঁড়িয়েছে তারা বলেছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই যে কোনো মূল্যে। এখন পলিটিক্যাল পার্টিগুলি তুতু তুতু করছে। প্রফেসর ইউনূস ন্যাচারালি উনি যদি বলেন আমি এটাকে ইয়ে করবো, তাহলে সবাই মিলে ওনার ঘাড়ে দোষ দিবে। উনি বলছেন ঠিক আছে, পলিটিক্যাল পার্টিগুলি বলুক তারা কি করতে চায়। পলিটিক্যাল পার্টিগুলি তো বলে আমরা জনগণকে রিপ্রেজেন্ট করছি, তো ঠিক আছে তোমরা বলো। খালি ছাত্ররাই বলবে কেন? ছাত্ররা এখন একটা পার্টি করেছে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, আমি ফেসবুকে অনেকে দেখেছি, ফেসবুক তো না, ইউটিউবে কিছু কিছু জার্নালিস্ট আছে, তারা এসে এখন এই সমস্ত কথা বলছে যে আপনার আওয়ামী লীগকে নিয়ে, ওরে বাপরে আওয়ামী লীগকে নিয়ে ঐতিহ্যবাহী দল, কিসের ঐতিহ্য? 1500 লোককে খুন করে গেছে, সাভারে আপনার 6 জনকে আজকের কাগজে আমি দেখেছি পুড়িয়ে মেরেছে, তার মধ্যে একজন নাকি জীবন্ত ছিল, তাকেও পুড়িয়েছে। কিসের ঐতিহ্য? ও পাকিস্তান আমলে একসময় আওয়ামী লীগ বাঙালিদেরকে, এখন 71-এর পথে তাদের ইতিহাস কি, তাদের ঐতিহ্য। শেখ মুজিবের আমলে ফ্যাসিজম হয় নাই? 40,000 30,000 ছেলে কি মারা যায় নাই? তা আপনারা সবকিছুই ভুলে যাবেন আর খালি তুলসী আবার ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র দেশের মধ্যেই হচ্ছে, সেটাকে প্রতিহত করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি উঠান। কোনো মতে আওয়ামী লীগকে আমরা নির্বাচন করতে দেবো না। আমার কথা হলো অ্যাটলিস্ট 3টা ইলেকশনে তাকে নির্বাচনে অংশ দিতে দেবো না। এটা কিন্তু ইজিলি করা যায়, ইজিলি 3 ভাবে করা যায়। একটা, এটা হলো সবচেয়ে সহজ উপায়, একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বলবে যে এই সরকার এই পলিটিক্যাল পার্টির মতামত নিয়ে, তাহলে তারা আবার হাউকাউ লাগাই দিবে যে আমরা এক্সিকিউটিভ অর্ডার দিলাম যে নেক্সট 3টে ইলেকশনে তোমরা ইলেকশন করতে পারবে না। বলে কেন? বলে তোমরা আমাকে 3টে ইলেকশন করতে দাও না। 14 সাল, 18 সাল, 24 সাল আমি ভোট দিতে পারি নাই, তো তুমিও 3টা পারবা। এটা হলো সবচেয়ে সহজ উপায়। আরো উপায় আছে, নির্বাহী আদেশ আছে, তারপরে আপনার কি বলে ইলেকশন কমিশনে দিয়ে থাকে রেজিস্ট্রেশন, ওটাকে বাতিল করা যায়, তারপরে গণভোট দেওয়া যায়, বহু রকম আছে পথ। সুতরাং বুঝে যারা পুতুপুতু করছে, যারা পাপ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে আপনি এখানে রিহ্যাবিলিটেশন যারা করতে চায় তারাই সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। তুলসীদাবাদ নয়, তুলসীদাবাদ নয়, তুলসীদাবাদ তার দেশের ইন্টারেস্ট, বুঝলেন? তুলসীদাবাদ আমেরিকান ইন্টারেস্ট, আমেরিকার বন্ধু ইন্ডিয়া, সেই জন্য ইন্ডিয়া এসে ইন্ডিয়াকে সন্তুষ্ট করার জন্য কথা বলে। এটা বলে আমার বক্তব্য শেষ করবো। থ্যাংক ইউ।